নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। একদিকে ছাত্রদের কনভেনশন চলছে, জুনিয়র চিকিৎসকদের, এবং পরপর তাদের কর্মসূচির কথা ঘোষণা করা হচ্ছে। এরপর তাদের অবস্থানই বাকি, এই সমস্ত দিক আপনাদের সামনে তুলে ধরবো। অপরদিকে 50 দিন তারা বিচার পায়নি বলে ইতিমধ্যেই বক্তব্য সামনে আসছে। আর অপরদিকে অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই বীরভূমে জামিনে ফেরত যাওয়ার পর বীরভূমের রাজনীতির নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি, সংঘাতের আবহ কি, কাজল শেখী বা কি বলছেন, এই সমস্ত কিছুই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আর এই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বৈশ্যানন্দ চট্টোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে সিপিএম এর তরফ থেকে সপ্তর্ষি দেব, এবং বিজেপির তরফ থেকে অভ্র সেন রয়েছেন। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় আসার আগে প্রথমে যে দিক নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ আজকে কনভেনশন এই মুহূর্তে চলছে, আর এই কনভেনশনে ছাত্র তথা জুনিয়র চিকিৎসক আন্দোলনকারীদের বক্তব্য ঠিক কি উঠে আসছে যেমন শোনাবো, তার পাশাপাশি চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের বক্তব্য, এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষ কি উপস্থিত হয়েছেন যেমন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, তারা কে কি বলছেন শোনাবো। অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা যে উৎসবের মধ্যেও তাকে ভুলছি না, এবং প্রত্যেকটি জায়গায় এই আমাদের কণ্ঠস্বর, প্রতিবাদী কণ্ঠস্বরকে সজাগ রাখতে চাইছি। সেই বার্তাটা যাতে সমাজের প্রত্যেকটা স্তরে পৌঁছে যায়, সেজন্য প্রত্যেককে আমরা আবেদন করছি 2রা অক্টোবর মহালয়ের দিন এক মহা মিছিল ও মহা সমাবেশ দুপুর 1টা থেকে যাতে সেটাতে যোগদান করেন। আমাদের যে প্রথম দাবি ছিল সেটা হচ্ছে অভয়া বিচার চাই। 50 দিনের মাথায় এই আন্দোলন কি কি লাভ করেছে, কি কি করতে পারেনি, কিন্তু 50 দিনের শেষে সমাজের মধ্যে এখনো পর্যন্ত কোনো অন্ধকার কেটেছে বলে আমি মনে করছি না। সর্বত্র এই একটা সিস্টেম ঢুকে পড়েছে, শুধু থ্রেড কালচার নয়, তার বাইরে একটা প্রতিষ্ঠান এমনভাবে দাঁড় করিয়ে রাখা হচ্ছে যেটাকে নড়িয়ে দিয়ে গণতন্ত্রের প্রবেশ করা দুরূহ হয়ে যাচ্ছে। সন্দীপ ঘোষ প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে আছে। আমরা শিক্ষায় দেখেছি সন্দীপ ঘোষ, আমরা চিকিৎসায় দেখতে পেয়েছি সন্দীপ ঘোষ, আমরা বিভিন্ন ক্ষেত্রে সন্দীপ ঘোষকে, বেশ কিছু সন্দীপ ঘোষ এখন শ্রীগড়ে রয়েছেন, আরো বেরোতে বাধ্য। অনেকগুলো বক্তব্য সামনে এলো, আমরা এই নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে এই মুহূর্তে এসএসকেএম এ যে কনভেনশন চলছে তার আপডেট জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রনয়ের কাছে সরাসরি চলে যাব। রনয়, আমরা জানি ইতিমধ্যে এই বৈঠক চলছে, বেশ কিছুটা সময় অতিক্রান্ত, বিশেষ কোনো আপডেট? আমরা জানি কর্মসূচির কথাও ঘোষণা করা হচ্ছে, সংক্ষেপে। দেখো, গণকনভেনশন চলছে, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ এসছেন, তারা তাদের বক্তব্য রাখছেন। তবে একটা কথা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আন্দোলনের 50তম দিন আজকে, এই আন্দোলন কিন্তু বন্ধ হয়নি, আন্দোলন চলছে। 29শে সেপ্টেম্বর যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সন্ধেবেলা 6টার সময়, যে যেখানে থাকবে তারা সেইভাবে প্রতিবাদ করবে, মানববন্ধন বা মোমবাতি জেলে প্রতিবাদ বা গান গেয়ে প্রতিবাদ। এবং তার আগে এরপর 30শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, সেই দিকে যেরকম তাদের নজর রয়েছে, এবং তারপর 2 তারিখ অর্থাৎ 2 তারিখ মহালয়ার দিন, সেখানেও কিন্তু তাদের সমাবেশ রয়েছে। এবং পুজোর দিনগুলো কি হবে, পুজোর 4টে দিন 5টা দিন সেখানে প্রতিবাদ চলবে কিনা। তবে ডাক্তাররা যেটা বলছেন, চিকিৎসকরা, যে আন্দোলন কিন্তু চলছে, আন্দোলন থেমে নেই। 2 তারিখ পরবর্তী ঘোষণা করা হবে যে তাদের এই আন্দোলন কিভাবে চলবে। আমাদের সঙ্গে থাকা, অর্থাৎ 2 তারিখ পরবর্তী ঘোষণা করা হবে, এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষ কি উপস্থিত হয়েছেন ছবিতেও আপনারা দেখতে পেলেন। দেবলীনা দত্ত অভিনেত্রী, তিনিও বক্তব্য রাখছেন। চলে আসবো আলোচনায়। বৈশ্যানন্দা, ইতিমধ্যেই যে বক্তব্য উঠে এলো ছাত্রদের বক্তব্য, অপরদিকে চিকিৎসকের বক্তব্য। দীপ্তেন্দ্র সরকার বলছেন যে অন্ধকার দূর হয়েছে, বিচারের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে দূর হয়েছে, এমনটা নয়। কৌশিক গঙ্গোপাধ্যায় বলছেন বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু সন্দীপ ঘোষ ঢুকে আছেন, 50 দিন পেরিয়ে গিয়েছে, তারপরে এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে। দেখুন, একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, নক্কারজনক ঘটনা নিয়ে একটা এমবিবিএস ছাত্রছাত্রীদের মধ্যে বা ডাক্তারদের মধ্যে একটা আন্দোলন আমরা দেখেছি। সেই আন্দোলন নিয়ে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মত। এখানে অনেকেই অনেক কিছু বলবেন। ভারতীয় জনতা পার্টির দিলীপ ঘোষ এই আন্দোলনকে নাটক বলেছেন। ওদের অশোক দিন্দা এমএলএ, তিনি বলেছেন এটা সেলফিশ মুভমেন্ট। আমরা এটাও দেখেছি আন্দোলনে অগ্নিমিত্রা পাল যেতে গিয়ে তাকে গো ব্যাক ধ্বনি, অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক ধ্বনি দিয়েছেন। সেই জায়গাগুলো আছে। এবার এটাকে কেন্দ্র করে অনেকেই
রাজনীতি করার চেষ্টা করেছেন এবং রাজনীতিটা করেছে অনেকে লেফট, আল্ট্রা লেফট, অনেক ধরনের রাজনীতি আমরা দেখলাম। আমরা চাই যে এই ঘটনার বিচার হোক, শাস্তি হোক, দোষীদের শাস্তি হোক। এবং এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ঘটনা, মূল যে ঘটনা, সেই ঘটনাতে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই একমাত্র গ্রেপ্তার হয়েছে এই মামলায়। পরবর্তীকালে প্রমাণ লোপাটের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা তুলনামূলক, আপনারা অনেক সময় করেছেন কলকাতা পুলিশ এবং সিবিআইয়ের মধ্যে কে ভালো ইনভেস্টিগেশন করে, এই আলোচনাও হয়েছে। সিবিআই ইনভেস্টিগেশনে কি প্রোগ্রেস হয়েছে, হাই সুপ্রিম কোর্টে মামলা চলছে। কলকাতা পুলিশ কালকেও একজনকে ফাঁসির অর্ডার হয়েছে, আমরা দেখেছি পস্কো অ্যাক্টে আলিপুর আদালতে। তো আমি আশা করব যে এই ঘটনায় যারা দোষী, যারা অপরাধী, তাদের কঠোর শাস্তি হোক। আর আন্দোলনের বিষয়ে এইটুকু বলতে পারি, যারা আন্দোলনকারী তারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা কিভাবে আন্দোলন করবেন। কিন্তু পুজোর সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসবে ওনারা সেই সময়টা কি করবেন সেটা ওনাদের সিদ্ধান্ত। আমরা মনে করি যে সাধারণ মানুষ সেই সময় দুর্গাপুজো উৎসবে তারা সামিল হন। যে ঘটনাটা ঘটেছে তার জন্য তার বাবা মা এবং তার পরিবার এবং তাদের সমস্ত বন্ধু যারা সহপাঠী আছেন তারা তাদের বিচার থেকে তারা আন্দোলন বা কর্মসূচির কথা ঘোষণা করবেন। আমাদের সরকারি হাসপাতালে কাজকর্ম চালু রেখে সেরপরে ওনারা কি সিদ্ধান্ত নেবেন ওনাদের ব্যাপার। কিন্তু আমরা দেখছি যে এটাকে কেন্দ্র করে কেউ অনেক রকম ধরনের কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেন। অনেক রকম ঘটনা বিভ্রান্তি সৃষ্টি করছেন রাজনীতি করবার জন্যই তো কেউ গেছিলেন সেখানে গিয়ে গো ব্যাক শুনেছেন। অনেকে গিয়ে সেখানে ঢুকে পড়তে চেয়েছিলেন, তারা আন্দোলনকারীরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এই ঘটনাও তো আমরা দেখতে পেয়েছি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে তার পলিটিক্যাল ফায়দা তোলবার চেষ্টা করেছেন, সেটাকেও আন্দোলনকারীরা বলেছেন যে এই আন্দোলন, এই লোকেদের, রাজনৈতিক লোকেদের আমরা চাই না। সেটা তো প্রত্যেক ক্ষেত্রেই ছাত্ররা বা আন্দোলনকারীদের বক্তব্য ছিল যে রাজনীতির ঊর্ধ্বে উঠে যাতে তারা এই আলোচনা বা আন্দোলনে সামিল হয়। এবং আপনি দেখেছেন যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার বাড়িতে তাদের ডেকেছেন, তার নবান্নে ডেকেছেন, পরবর্তীকালে আলোচনা করেছেন এবং তার মধ্যে দিয়ে তাদের যে দাবি দাওয়া ছিল সেই দাবি দাওয়ার একটা বড় অংশ সরকার সেটাকে রেসিপ্রোকেট করেছে, সে তাদের কথা শুনেছে, তাদের কথা শুনে সে ব্যবস্থা নিয়েছে এবং নিরাপত্তার ব্যাপারেও সরকার তার ব্যবস্থা গ্রহণ করছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেছে, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব সবাই আলোচনা করেছে। কিন্তু তাদের তরফ থেকে তো দাবি রয়েছে এবং 7 দফা দাবি মেলও করা হয়েছে, আপনি জানেন সম্প্রতি। বৈশ্বনাথদা, আসবো ইতিমধ্যে থ্রেড কালচারের প্রসঙ্গ বারবার করে উঠে আসছে, ছাত্রদের বক্তব্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য তুলে ধরবো। কিন্তু তার আগে এই যে বিষয়টা চলে আসছে, অর্থাৎ তাদের আন্দোলন কোথাও থামছে না, কিন্তু এরই মধ্যে অব্র আমরা দেখলাম যে বৈশ্বনাথদা যে কথা বলছেন, ঘোলা জলে মাছ ধরা। বিভিন্ন ক্ষেত্রে রাজনীতিকরা বিষয়টা প্রবেশ করার চেষ্টা করেছে। ইতিমধ্যে তোমার দলের বেশ কয়েকজনের নেতা নেত্রী নামও হলো। খালি বৈশ্বনাথদা একটা জিনিস বলে দিই, অগ্নিমিত্রা পাল যখন যাচ্ছিলেন তিনি বলেছিলেন যে পাশেই পার্টি অফিস রয়েছে, সে কারণে যাচ্ছিলেন, আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করার জন্য নয়, যদিও তিনি বলেছেন তাদের সমর্থন রয়েছে। অব্র, প্রথমত একটা কথা বলে আমি শুরু করি যে অভয়ার মৃত্যু কিন্তু একক একটা ঘটনা নয়। এর আগে আরজি করে কিন্তু একাধিক ডাক্তারদের প্রাণ গেছে এবং প্রত্যেকবার কলকাতা পুলিশ তথা রাজ্য প্রশাসন সেই কেসগুলো আনসলভড অবস্থায় বন্ধ করে দিয়েছে। 2016 সালে এই সরকারের আমলে 2016 সালে ডক্টর গৌতম পাল, ওখানকার প্রফেসর ছিলেন, উনি মারা গেছিলেন নিজের বাড়িতে, পচাগলা দেহ উদ্ধার হয়, কেসটা আনসলভ করে বন্ধ করে দেয় কলকাতা পুলিশ। তারপরে 2020 সালে ডক্টর পৌলমী সাহা বলে একজন মহিলা ডাক্তার, সে নাকি ওখান থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করে, এটা পুলিশের বক্তব্য, কিন্তু কোনো সুইসাইড নোট কিন্তু পাওয়া যায়নি, কেস বন্ধ। 2023 সালে ডক্টর শুভ্রজিৎ দাস আর ডক্টর সায়ন মণ্ডল, এই দুজন ডাক্তারেরও কিন্তু প্রাণ যায়। দুবারই কিন্তু এই ডেথসগুলো শাউডেড ইন মিস্ট্রি, মানে কোনো কিনারা করা যায় না। আমাদের রাজ্য পুলিশ ব্যর্থ বা পারেনি। এবার যদি ব্যর্থ ধরে নিই তাহলে না হয় এক কথা ছিল, কিন্তু আজকে যখন অভয়ার প্রাণটা গেল, একটা জিনিস তো প্রাইমা ফেসি প্রমাণিত, রাজ্য প্রশাসন অ্যাক্টিভলি চেষ্টা করে যাচ্ছে এবং এখনও হয়তো করছে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা যায় এবং দোষীদেরকে বাঁচানো যায়। তখন একটা আশঙ্কা কিন্তু দাদা আসে যে আগের যে মৃত্যুগুলো ঘটেছিল সেগুলোর পেছনে কি কোনো রহস্য ছিল, এই প্রশ্ন কিন্তু আসে। এবার সেটা না হয় ছাড়লাম। বৈশাদা অনেকগুলো কথা বললেন। বৈশাদার এটা জানা উচিত যে অভয়ার মৃত্যুর পরে আমাদের রাজ্যে বিগত এই 1.5 মাসের মধ্যে 30 থেকে 35টা রেপ এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা কিন্তু জায়গায় জায়গায় ঘটে গেছে, জেলায় জেলায়, গ্রামে গ্রামে। তাই এখানে বড় বড় কথা বলে লাভ নেই, আপনারা আইন শৃঙ্খলাটা একটু ঠিকভাবে রক্ষা করলে ভালো হয়।
আরেকটা কথা বলি, এই যে ডাক্তারদের নিয়ে একটা প্রশ্ন উঠলো, ডাক্তারদের আন্দোলন নিয়ে প্রশ্ন উঠলো, ডাক্তারদের আন্দোলনের ন্যায়সঙ্গত যেই কথাগুলো রয়েছে সেগুলো আমরা প্রথম থেকেই কিন্তু মরাল সাপোর্ট করে গেছি এবং যাও। কিন্তু কয়েকটা কথা নিয়ে আমাকে আজকে বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে দেখুন, ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের একটা অংশ রয়েছে যারা কিন্তু একটা স্পেসিফিক রাজনৈতিক দল করেন। সেই রাজনৈতিক দলটার নাম হচ্ছে এসইউসিআই এবং এসইউসিআই ছাত্র সংগঠন ডিএসও। এবং এসইউসিআই কারা? এসইউসিআই একসময় বামেদের সঙ্গে সেই প্রসঙ্গটার মধ্যে যাব না। আইডিওলজি এবং বিভিন্ন রাজনৈতিক দল করেন এই বিষয়গুলো সামনে এসেছে, কিন্তু আন্দোলনের নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটারই প্রশ্ন এবং নেতৃত্বের প্রশ্ন। প্লিজ আল্ট্রা লেফট এবং লেফটের প্রসঙ্গ যেহেতু এসছে এবং বৈশ্যানরদা যেহেতু প্রসঙ্গ তুলেছে, সেই জায়গা থেকে সপ্তর্ষি মূলত যে প্রশ্নটা, যদিও বৈশ্যানরদা ইতিমধ্যেই বলেছে যে আন্দোলন তাদের চলছে, তাদের বক্তব্য, তাদের অবস্থান, সরকারও কিন্তু অনেকগুলো বিষয় মেনে নিয়েছে। এক, দ্বিতীয় কথা তিনি বলেছেন যে কাজে অংশগ্রহণ করে তার সঙ্গে চিন্তা ভাবনাগুলো বা দাবিগুলো থাকুক। তিন, পুজোর কথা তিনি তুলে ধরেছেন। সরকার যে মেনে নিয়েছে তা নয়, আন্দোলনকারীরাও অনেকগুলো বিষয় মেনে নিয়েছে। তারাই তো ঠিক করে আন্দোলন কিছুটা তুলে নিয়ে কাজে ফেরার কথাও জানিয়েছিল। আমার কথা হচ্ছে বৈষ্ণবদা যেটা বলতে চাইছে যে এটার মধ্যে একটা রাজনৈতিক রং খুঁজতে চাইছে। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে এই যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটার প্রধান চালিকা শক্তি হচ্ছে পশ্চিমবাংলার সাধারণ মানুষ এবং তাদের প্রাতিষ্ঠান বিরোধী মানসিকতা। আর এই আন্দোলনের বর্ষা ফলক হচ্ছে এই জুনিয়র ডাক্তাররা। তাদের কি রাজনীতি, তাদের কোনো রাজনীতি আছে কি না, তাদের এই আন্দোলনকে আমরা আনকন্ডিশনাল সাপোর্ট দিচ্ছি। এই জন্য দিচ্ছি কারণ তারাই এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই আন্দোলনের ডিরেক্ট স্টেক হোল্ডার অনলি দেম অ্যান্ড মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন। সুতরাং তাদের এসইউসিআই করে না তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ করে না এসএফআই করে, নট ইম্পর্টেন্ট। যে আইডেন্টিটি নিয়ে তারা আন্দোলন করছে সেই আইডেন্টিটিটা হচ্ছে নন পলিটিক্যাল। তারা কেউ বলছে না আমরা এসইউসিআই হিসেবে এসেছি, কেউ বলছে না এসএফআই হিসেবে এসেছি, কেউ বলছে না আইসা হিসেবে এসেছি, সকলে বলছে আমরা জুনিয়র ডাক্তার হিসেবে এসেছি। না, এবং তাদের আবেদনও তো বারবার করে রাজনীতির ঊর্ধ্বে আসে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুভমেন্টটাকে দাগিয়ে দেওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে পুজোর সময় মুভমেন্ট হবে কি হবে না, এটা তো প্রথম এই জায়গায় ঢিল মেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। ওনাকে একবারই কে বলতে বললেন যে উৎসবে ফিরুন? আমি একটুখানি ছাত্রদের প্রসঙ্গ, উৎসবের কথা, অব্র প্লিজ প্রত্যেকের কাছে আসবো একটুখানি। শুরুতেই যে কথা বলছিলাম, ইতিমধ্যেই থ্রেটের কথা কিন্তু বারবার করে উঠে আসছে। আর এই থ্রেটের প্রসঙ্গ নিয়ে আমাদের অতিথিদের সঙ্গে আলোচনা করার আগে থ্রেট প্রসঙ্গ নিয়ে জুনিয়র চিকিৎসক তথা আন্দোলনকারীদের বক্তব্য কি উঠে আসছে অপরদিকে শুভেন্দু অধিকারী এবং পাল্টা কুণাল ঘোষ কে কি বললেন শোনাবো। আমাদের আন্দোলনের প্রথম এবং প্রধানতম দাবি অভয়ার ন্যায় বিচারের দাবি। অভয়ার ন্যায় বিচারের দাবি যতদিন না আমরা ছিনিয়ে আনতে পারছি ততদিন আমাদের আন্দোলন একইভাবে চলবে, বরং আরো তীব্রতর হবে। ফলত যারা ভাবছেন আমাদের আন্দোলন থেমে গিয়েছে, আমাদের আন্দোলন স্থিমিত হয়ে গিয়েছে, তারা ভুল ভাবছেন এবং এই আন্দোলনকে স্থিমিত হওয়ার একটা ন্যারেটিভ ছড়িয়ে যারা ভাবছেন একটা পাল্টা আক্রমণ, পাল্টা থ্রেট, পাল্টা ভয়ের রাজনীতিকে আবার কায়েম করবেন, তাদের বলছি যে তারা ভুল ভাবছেন। থ্রেট বন্ধ কোনোদিনই হবে না। পুলিশ যদি নিরপেক্ষ না হয় তাহলে থ্রেট কালচার বন্ধ হবে কেন? পুলিশ তো নিরপেক্ষ নয়, পুলিশ তো পার্টি ক্যাডার। তৃণমূলের মুখপাত্র, মন্ত্রী, নেতাদের থেকেও উপরে উঠে এক কাঠি বেড়ে যে ভাষাতে তারা অ্যাটাক করেছেন, আর থ্রেট বন্ধ হবে কী করে? থ্রেট বন্ধ করতে গেলে হলে পশ্চিমবঙ্গ পুলিশের অন্তত গোটা 10 আইপিএসকে গ্রেপ্তার করতে হবে, অ্যারেস্ট করতে হবে। যদি এদের কোমর ভাঙতে না পারেন প্রশাসনিক আইনগতভাবে, তাহলে কোনোদিন এই থ্রেট কালচার বন্ধ হবে না। সর্বস্তরে থ্রেট কালচারটা বন্ধ হোক। যদি মেডিকেল সিস্টেমের মধ্যে জুনিয়র ডাক্তারদের উপর অন্য কোনো সেকশনে থ্রেট কালচার যদি সেটা বন্ধ করতে হয়, পাশাপাশি অ্যাজ এ হোল কয়েকজন ডাক্তারবাবু বাদ দিয়ে বাকি মেডিকেল প্রফেশনে রোগীদের উপর যে থ্রেট কালচার চলে,
যে এই রোগের এই পরীক্ষা করাতে হবে, ওই প্রাইভেট হসপিটালে ভর্তি হতে হবে, ওই ওষুধ কোম্পানির ওষুধ খেতে হবে, এই করতে গিয়ে যে রোগীদের বিলটা বেড়ে যাচ্ছে, এটাও তো একটা থ্রেট কালচার। প্রসঙ্গ উঠেছে থ্রেট কালচারে, এ নিয়েও আমরা কথা বলবো অতিথিদের সঙ্গে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর জনগণমনতে যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব, থ্রেট কালচারের অভিযোগ। অভ্র, দেখুন, আমি যেটা আগের বার বলছিলাম আপনি তো থামিয়ে দিলেন, আমি সেটাতে বলে তারপর এই থ্রেট কালচারের বিষয়ে আসছি, আশা করবো বলার সুযোগটা হবে। দেখুন, ডিএসও নামক একটা সংগঠন, তার কিছু নেতা এই জুনিয়র ডাক্তার্স ফ্রন্টে আছে, তাতে কোনো অসুবিধা নেই, থাকতেই পারে। বিভিন্ন রাজনৈতিক মতপার্থক্যওয়ালা লোকজন থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা জানতে পাচ্ছি, এবং একটা সেকশন অফ মিডিয়াতেও সেটা রিফ্লেক্টেড, যে এই জুনিয়র ডাক্তারদের কয়েকজন মিলে গিয়ে আলাদা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। আর এই ডিএসও বা এসইউসিআই কারা, একদম এই ডিএসও বা এসইউসিআই কারা, যারা ফ্রিতে ডিম নিয়েছিল তৃণমূলের থেকে, তাদের ব্রিগেড করবে বলে। এবার ডিম খেয়ে রক্তঋণ যদি এভাবে শোধ করতে হয় যে মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন মিটিংয়ে বসতে হবে, বা আলাদা করে যখন মুখ্যমন্ত্রীর বাড়িতে মিটিং হবে তখন গিয়ে আমি এই মিনিটসে সই করে দেবো যে পুলিশ অফিসারগুলো উচ্চপদস্থ যারা এইসব এটার সঙ্গে জড়িত, বা হেলথ ডিপার্টমেন্টের আমলারা, তাদের খালি ট্রান্সফার হলেই আমরা খুশি। তখন কিন্তু আমার প্রশ্ন আছে। আমি আরেকটা কথা বুঝতে হবে, সময়টা সংক্ষিপ্ত না। সপ্তর্ষি, থ্রেট কালচারের অভিযোগ কিন্তু এই প্রসঙ্গে যেটা উঠে, প্লিজ অভ্র, বোঝো জিনিসটা, সবাইকে বলতে দিতে না। সপ্তর্ষি, যে প্রসঙ্গটা উঠে আসছে বারবার করে, আজ নতুন নয়, দীর্ঘদিন ধরেই থ্রেট কালচার চলে আসছে বলে কিন্তু বারবার করে অভিযোগ। প্লিজ অভ্র, সপ্তর্ষি, থ্রেট কালচারের তৃণমূল 3 মিনিট বলবে, প্লিজ অভ্র, প্লিজ একটা অনুষ্ঠানকে একটা অনুষ্ঠানে বলতে না। সপ্তর্ষি বল, আমি প্রশ্ন করেছিলাম, তুমি অন্য প্রসঙ্গে গেছো। সপ্তর্ষি, আমাকে তো বলতেই দিচ্ছে। সপ্তর্ষি বলো। থ্রেট কালচারের ক্ষেত্রে আমার কথা খুব পরিষ্কার, যে এই থ্রেট কালচারের অরিজিন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছাত্র সমাবেশ থেকে ডাক্তারদের পাসপোর্ট কি করে হবে যদি কেস হয় এই কথা বলেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তারপরে রাজারহাট নিউ টাউনের বিধায়ক এটা বলেন যে ওইখানে আন্দোলন নয়, ছেলেমেয়েরা ডিস্কো ডান্স করে আন্দোলন করছে, হাততালি বাজিয়ে আন্দোলন হয় না। তারপরে বা তার আগে উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেসের নেতা, তিনিও ছোট চুল পড়া মেয়েরা, জিন্স প্যান্ট পরা মেয়েরা এই আন্দোলন করছে বলে এই আন্দোলনকে ছোট দেখাতে চায়। এই যে বারবার করে থ্রেট কালচারের অভিযোগ, কেউ কিছু জানতো না এটা কি করে হতে পারে, বা কোনো বক্তব্য উঠে আসবেন, এটা কি করে হতে পারে? থ্রেট কালচারটা সিপিএম আমলে যা হয়েছে 34 বছরে, কোন কলেজের কোন ছেলে কোন লোকাল কমিটিতে থাকে, বদলা নয় বদল চাই, এই কারণে আপনাদের স্লোগান ছিল। আপনাকে আমি বলছি, সিগারেটের ছাকা দেওয়া হয়েছিল মুখবেড়িয়া কলেজে, বাঁকুড়া খ্রিস্টান কলেজে সুদেব ঘটককে আমি আপনাকে বলছি, আমরা বিশ্বাস করি না যে কাউকে ভয় দেখিয়ে সঙ্গে রাখতে হবে। আমার রাজনীতির কর্মসূচি বা আমার যে রাজনীতি, তাকে যদি বিশ্বাস করি, তাহলে কেন হলো? দায় কার? কেউ জানতো না? না না, এটা তো এখন আচ্ছা, এই কথাগুলো যেগুলো বললাম আমি, এই কথাগুলো কি বলেনি? এই প্রসঙ্গ নিয়েই কিন্তু বারবার করে প্রশ্ন উঠে আসছে। আমরা যেমন এই নিয়ে আলোচনা করছি, এর পাশাপাশি বীরভূমের রাজনীতি, অনুব্রত মণ্ডল ফেরত আসার পর কোথায় দাঁড়িয়ে রয়েছে জানবো, কথা বলবো অতিথিদের সঙ্গে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণমনতে। আর এবারে আমরা যেদিকে নজর রাখবো, বীরভূমের রাজনীতি, কেষ্টমণ্ডল তথা অনুব্রত মণ্ডল ফেরার পর কোথায় দাঁড়িয়ে রয়েছে, আর অপর দিকে দলের মধ্যেই কি নানান বক্তব্য উঠে আসছে না, নজর রাখবো সেদিকে। জামিন পেয়ে জেল থেকে জেলায় ফিরেছেন অনুব্রত মণ্ডল, ফিরেই রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন। কেষ্টর প্রত্যাবর্তনের পর বীরভূমে কোর কমিটির ভবিষ্যৎ কি ভাবছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? গরু পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে অনুব্রত গ্রেফতার হওয়ার পর বীরভূমে বিধানসভা ভিত্তিক কোর কমিটি গঠন করে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকবার ভাঙা গড়ার পর সেই কমিটিতে এখন 6 জন সদস্য।
মাসে একবার করে বৈঠক করে কোর কমিটি। ব্লক স্তরের কর্মসূচি থেকে শুরু করে প্রচারের ইস্যু সবই ঠিক করেন কোর কমিটির সদস্যরা। অনুব্রত ফেরার পরেও কি বীরভূমে দলের রাশ কোর কমিটির হাতেই থাকবে? দলের সাংগঠনিক বিষয়ে কোর কমিটি কি সিদ্ধান্ত নেবে, নাকি অনুব্রতর উপস্থিতিতে জেলা কমিটি বৈঠক করবে? পরিবর্তিত পরিস্থিতিতে এই নিয়ে দলের মধ্যেই দ্বন্দ্ব দেখা দিয়েছে। বিভ্রান্তি কাটাতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মুখাপেক্ষী কোর কমিটির সদস্যরা। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। বৈশ্বনাথদা, কোথাও কি দ্বন্দ্বের জায়গা রয়েছে? কাজল শেখ আবার আমরা দেখলাম যে এর আগে পাঙ্গা তিনি বলেছেন, যদিও নাম না করে, কার উদ্দেশ্য করে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমি তো দেখেছি যে কাজল শেখ তো যেদিন অনুব্রত জামিন হয়েছে সেদিন উনি সবাইকে মিষ্টি দিচ্ছিলেন এবং কাজল শেখ বলেছেন যে অনুব্রত আমার নেতা, আমি অনুব্রতকে নেতা হিসাবে মানি। তো এটা একটা তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু আমাদের দলে যেটা নেত্রী ঠিক করেন এবং উনি তো জেলা সভাপতি আছেন, তার সঙ্গে একটা কমিটি আছে, আলোচনা করে সবাই ঐক্যমতের ভিত্তিতে কাজ করবে, এতে কোনো অসুবিধে নেই। একটা দলের সাংগঠনিক বিষয় নিয়ে নিশ্চিত আমি টিভিতে বসে আলোচনা করার আমাদের আভ্যন্তরীণ সিদ্ধান্ত তো বলতে পারি না, তবে এইটুকু বলতে পারি যে সবাই একসাথেই বীরভূম জেলায় কাজ করবে। বীরভূমে আমরা কিন্তু 2টো এমপি সিটি জিতেছি এবং বিভিন্ন নির্বাচনে, বিভিন্ন এমএলএ নির্বাচন, সমস্ত নির্বাচনেই বীরভূমে জিতেছি। আমার বিশ্বাস যে সেখানকার মানুষ এই জয়ের ধারাকে অব্যাহত রাখবে। অব্র, কি মনে হয় তৈরি করার চেষ্টা হচ্ছে? দেখুন, তৃণমূল 58 সেকেন্ড বলতে পেরেছে, আমি একদম স্টপ ওয়াচে একদম করলাম, আমি আশা করবো আমি সেই সময়টা পাবো। দেখুন, অনুব্রত মণ্ডল এমন একজন তৃণমূলের নেতা যার নাকি ওখানে নিজের মেয়ের নামে 120 বিঘে জমি রয়েছে, যার নাকি 121টা প্রপার্টি রয়েছে, যার মেয়ে নাকি 4বার লটারি জিতেছে। এই লোকটা গরু পাচারে অভিযুক্ত। এই লোকটাকে কিন্তু অ্যারেস্ট করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারপর বেশ কিছুদিন জেল খেটে সে বেল পেয়েছে। খুব ভালো কথা, তৃণমূলের কিছু নেতা বেলে, কিছু নেতা জেলে, এটাই চলতে থাকবে। কিন্তু ভুলে গেলে চলবে না, এই লোকটা হচ্ছে আবার গাঁজা কেসের জনক। কতজনকে যে গাঁজা কেস দিয়ে এ মিথ্যে মামলায় আমাদের রাজ্যে জেল কাটিয়েছে, এটা কিন্তু হিসেব করে বলা যাবে না। ইনফ্যাক্ট আপনাদের চ্যানেলও কিন্তু বারবার করে সেটা সম্প্রসারণ করেছে। এই লোকটা পুলিশকে বোম মারতে বলে, এই লোকটা পরিষ্কার হাত পা ভেঙে দিতে বলে। সম্প্রসারণ করা হয়েছে বলছো যে উনি বিভিন্ন লোকজনদেরকে গাঁজা কেস দিয়েছেন, আপনারাও নিশ্চয়ই দেখিয়েছেন। তোমার বক্তব্য বিভিন্ন সময় যদি বক্তব্য না হয় তাহলে আমি বলে দিচ্ছি, বিভিন্ন মিডিয়া হাউস দেখিয়েছে এই লোকটা গাঁজা কেসের জনক। তারপর এই ক্রিমিনালকে সেটা নয়, এই ক্রিমিনাল অনুব্রত মণ্ডলকে বা অ্যাকিউজড ক্রিমিনাল বা অ্যাকিউজড অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান যদি তৃণমূল দেয়, তাহলে তৃণমূলের সেটা দলীয় কালচার হতে পারে, সাধারণ মানুষের কালচার সেটা নয়। সপ্তর্ষি, আমার তো বৈশ্বনাথর কাছে একদম ডিরেক্ট কোয়েশ্চেন যে 18 মাস জেল খেটে গরু পাচারে অভিযুক্ত অনুব্রত মণ্ডল ফিরছেন, তাকে কি বীরভূমে দলের মুখ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পোক্সপারসন হিসেবেই আপনি এসছেন, উত্তর দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, এই যে কাজল শেখের পাঙ্গা নেওয়ার কথা আর অনুব্রত মণ্ডলের ফেরার কথা, এতে তো সিঁদুরে মেঘ দেখছি। আমরা বক 2 পার্ট 2 দেখতে চাই না। কোনো সিপিএম মারা যায়নি, কোনো বিজেপি মারা যায়নি। তৃণমূলের মারামারিতে 10 জন মানুষ প্রাণহানি হয়েছিল, 4টে বাড়ি পড়েছিল দাউ দাউ করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বতে। সুতরাং সেইটার কি পার্ট 2 হবে? গ্যাংস অফ ওয়াসিপুর, গ্যাংস অফ বীরভূম, কাজল শেখ ভার্সেস অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি আজকের এই শোতে কি বলেন আমি শুনতে চাই। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তারপর বেরিয়ে যখন আসেন সেই সময় অনুব্রত মণ্ডল ঠিক কি বলেছিলেন শোনাবো, আর ঠিক তার আগে, তার বহু আগে কাজল শেখ তিনি কি বলেছিলেন শোনাবো। যদিও সেটা একটা সভা ছিল, সাংগঠনিক সভা ছিল, সেখানে পাঙ্গা প্রসঙ্গ নিয়ে কি বলেছেন পরপর বক্তব্য শোনাবো। আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি, সবাই মিলে একসঙ্গে চলো, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সবাই। আমি 75% খেতে আসিনি, আমি নদীর পানি থেকে পৌঁছতে আসিনি। নিজের জায়গা জোর করে দখল করতে আসিনি, আমি আবার বলছি
অনেক ঘাটের জল কিন্তু পেতে আছে। পাঙ্গা নিতে এসো না, আমি চুরি করে বসে নাই। ব্যালেন্স না অন্তর্দ্বন্দ্ব? আপনি তো উনি আমাদেরকে প্রশ্ন করেছেন, প্রশ্নটার উত্তরটা আমার দিতে হবে। আমাদের দলের সাংগঠনিক কি সিদ্ধান্ত নেবো সেটা ওনারা ঠিক করে দেবেন, এটা তো হতে পারে না। অনুব্রত মণ্ডলকে সুপ্রিম কোর্ট যখন জামিন দিয়েছে তখন বলেছে এতদিন কাস্টাডি থাকার পরেও ঘটনাটাকে প্রমাণ করতে পারেননি বা এমন কিছু আসেনি, তার জন্য তাকে জামিন দিয়েছেন। দ্বিতীয় কথা, আমাদের দলে অনুব্রতর সাথে কাজলের সম্পর্ক ভালো না খারাপ সেটা আমরা দলের মধ্যে বিবেচনা করছি। আপনি কোথায় অনুব্রতর নাম করে কোথাও এক লাইনও বলেছেন? এবার যদি এরা মনে করে আমরা জিতছি, সেখানে এমপিতে জিতলাম, এমএলএ জিতলাম, পঞ্চায়েতে জিতলাম, মানুষ আমাদের সমর্থন করলো, এদেরকে সব শূন্য করে দিয়েছে, তারপরেও এরা বলবে যে আমাদের দলের মধ্যে ঝগড়া আছে। উনি সুশান্ত ঘোষের কথাটা বলছেন না কেন? সুশান্ত ঘোষের যে ভিডিওটা সবাই টেতে দেখেছে, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে দিয়ে যেটা ছড়িয়ে পড়েছে, সুশান্ত ঘোষকে কেন সরালেন? ওনারা উত্তর দিতে পারবেন? সপ্তর্ষি যে প্রসঙ্গ তুলেছিল অর্থাৎ অন্তর্দ্বন্দ্বের কথা, সেই প্রসঙ্গের উত্তরে বৈশ্যানরদার বক্তব্য আপনাদের সামনে উঠে এসেছে। আমরা এই পুরো বিষয় নিয়ে, বিশেষ করে বীরভূমের রাজনীতির নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে, আসবো এই নিয়ে আলোচনায়। একটা বিরতির পর সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। বীরভূমের রাজনীতি এবং তারই সঙ্গে অনুব্রত মণ্ডলের ভূমিকা, দ্বন্দ্বের প্রসঙ্গ আসছে, কিন্তু এই পুরো বিষয় নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। এই মুহূর্তে উনি অনুশোচনা করুন কিংবা দুফোঁটা চোখের জল ফেলুন কিংবা চোখের জলে তিনি পুরো ভিজিয়ে দিন বীরভূমের মাটি, তারপরেও কিন্তু মানুষের তার অবস্থান পরিবর্তন নিয়ে কোনো আগ্রহ থাকবে না। কারণ তার যে অপরাধ, তার যে বিধ্বংসী আধিপত্যবাদ, যে নির্বিচারে বিরোধীদের উপরে আক্রমণ করা, মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে দেওয়া এবং প্রাতিষ্ঠানিক লুট, এর থেকে মানুষকে দৃষ্টি ফেরানো যাবে না। এগুলো সব জনমনে প্রতিষ্ঠিত হয়ে আছে। বৈশ্বনাথ দা, বিধ্বংসী রূপ প্রাতিষ্ঠানিক জায়গায় যে ধ্বংস করে দেওয়া, নানান পরপর অভিযোগ শ্রমিক দা। শ্রমিক মোটামুটি 7-8 বার নির্বাচনে হেরেছে, এখন রাজ্যসভায় গেছে পেছনের দরজা দিয়ে। ও প্রতিদিনই একটা করে মানে সার্কাস্টিক তির্যক মন্তব্য করেন। আরে ভাই, রাজ্যসভায় তো গেছে, মানুষের ডাইরেক্ট ভোটে তো জেতেনি। আপনি তো কথার মাঝখানে কথা বলেন, আপনার কথা বলার মাঝখানে আমরা বুঝতে পারছি না। আপনি বুঝে নেবেন, 8বার হেরেছে নির্বাচনে, সারা ধরনের তির্যক মন্তব্য করে। আপনি রাজ্যসভায় যেতে পারেননি বলে কেমন কেঁদেছিলেন? না, একদম এই প্রসঙ্গে আমরা ঢুকবো না। আমি বলছি যে কথাগুলো বলছে অনুব্রত মণ্ডল, তার যে জনভিত্তি আছে সেটা নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। নির্বাচনের মধ্যে দিয়েই এমএলএ এমপি সিটে জিতেছে, সেখান থেকে আরে উনি তো সংগঠনের দায়িত্বে আছেন, বেসিক্যালি সাংগঠনিক দায়িত্বে উনি আছেন। আপনি তো আপনাদের সিদ্ধান্ত তো কোর কমিটি এই মুহূর্তে পুরোটা দেখবে। আমাদের দলের সিদ্ধান্তটা আমাদের দলকে ভাবতে দিন না, এটা তো মুশকিল হচ্ছে যে তারা এসে অনুব্রত সমালোচনা করবে। অনুব্রত সংগঠনের দায়িত্বে সেখানে জিতিয়েছে দলকে, এমএলএ এমপি অসভ্যের মতো আমি সপ্তর্ষির কাছে আসবো। সপ্তর্ষি, এই যে সাংগঠনিক ভূমিকা, ইতিমধ্যে বৈশ্যানরদাও কিন্তু এই প্রসঙ্গটা বারবার করে তুলে ধরেছেন অনুব্রত মণ্ডল প্রসঙ্গে। না, আমি তো খুবই এই বিষয়ে স্পষ্ট কথা। আমার অনুব্রত মণ্ডলকে নিয়ে ওরা কি করবে সেটা শুধু ওদের দলের বিষয় নয়, কারণ এই দলটা সরকার চালাচ্ছে, দে আর আনসারেবল টু দ্য পিপল।
সুতরাং সেই দল অনুব্রত মণ্ডলের মতন একজন মানুষ যে 18 মাস জেল খেটে এলো, তাকে সেই দলের কোন জায়গায় রাখছে সেটা মানুষ প্রশ্ন করতে পারে। ছিলেন, সভাপতি আছেন, এবং কেন থাকবেন, তাহলে কেন থাকবে? তাদের দলের সিদ্ধান্ত। দ্বিতীয় কথা, আমার দ্বিতীয় কথা, খুঁজে বার করুন না যারা পুঁতে ছুঁড়ছে জেলে দেন। আরে জেলে ঢোকান না আপনি, আরে আমাদের খুঁজতে গিয়ে আপনাদের জেলে ঢুকে গেল। ছেড়ে দিন, ছেড়ে দিন। আমার দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপির পক্ষ থেকেও এটা আমরা আগেও দেখেছি যে যখনই তৃণমূল কংগ্রেসের কেউ দুর্নীতির ক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই তাদেরকে গ্রেপ্তার করে, সেটা সিবিআই এর যতটা না সাফল্য তার থেকে বেশি সেটা বিজেপির সাফল্য হিসেবে চিহ্নিত হয়। আজকে যখন তারা ছাড়া পায় তখন সেই দায়িত্ব কিন্তু বিজেপিকে নিতে হবে। অ্যারেস্ট না করে তারপর যদি ইডি বা সিবিআই অ্যারেস্ট করে, নিশ্চয়ই এটা প্রমাণ করে যে সেন্ট্রাল গভর্নমেন্টের সেই সদিচ্ছা আছে। তারপরে অ্যাজ পার জুডিশিয়াল প্রসেস কেউ যদি 2 মাসের জন্য বেলেও বেরিয়ে আসে, এটা ভুলে গেলে চলবে না আমাদের দেশেই লালু প্রসাদ যাদবের মতো তাবড় একজন কিন্তু যখন কনভিক্টেড হবে এই আবার জেলে যাবে। কিন্তু সপ্তর্ষির এই কথাটা তো খুব গুরুত্বপূর্ণ। যখন কেউ জেলে যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপি উচ্ছ্বাসের কথা বা বাতাবরণ বিজেপির মধ্যে যেমন আসে তেমন এই দায় তো নিতে হবে। অর্থাৎ সেটিং এর অভিযোগ করছে, কোনো সেটিং এর ব্যাপার নেই। পিনারাই বিজয়নের মেয়ে তিনি এসএফআইও এবং ইডি তদন্ত ফেস করছেন, এখনো কিন্তু উনি অ্যারেস্ট হননি। তার মানে কি সপ্তর্ষিদা বলবেন সিপিএম এসে আমাদের পায়ে পড়েছে সেন্ট্রালে গিয়ে? এই ধরনের খেলো যুক্তি দিয়ে আর মানুষকে বোকা বানানো যাবে না। একটা জিনিস পরিষ্কার, গরু চুরির দায়ে অভিযুক্ত মানুষটা আমাদের স্টেট এজেন্সি। বলছি তার মানে কি পায়ে পড়ার বিষয় হয়? বলছি তার মানে কি এরকম বিষয় হয়, পায়ে পড়ার বিষয় বা এই বিষয়গুলো? আমি বলছি ওনার যুক্তি যদি সঠিক হয় যে তৃণমূল এসে পায়ে পড়েছে সেটিং, তাহলে তার মানে সিপিএম পায়ে পড়েছে। ওনার যুক্তিটা বুঝুন না, তার মানে ওনার যুক্তিটাতে কিছু নেই, মাথা মুন্ডু হাত পা কিচ্ছু নেই ওনার যুক্তিটাতে। বেসিক্যালি নিজেরা ইন্ডিভিজুয়াল অবস্থানি যদি রাজনৈতিক ভাবে সিবিআই এর গ্রেপ্তারের মুনাফা যদি বিজেপি নেয়, তাহলে সেই সিবিআই এর ইনএফিশিয়েন্সির কারণে যদি জাস্টিস দিলে না সেটা দায় বিজেপি নেবে না কেন? দ্যাট ইজ দ্য সিম্পল কোশ্চেন। আপনারা এটা বলুন, আমি যেটা প্রশ্ন করলাম সেই প্রশ্নের উত্তর দিন। আপনার যুক্তিটা এখানেই খণ্ডিত হয়ে যায়। যদি সেটিং তত্ত্ব আপনার সঠিক হয় তাহলে পিনারাই বিজয়নের মেয়ে এখন দুজনকেই ধাওয়া বৈশ্বনাথ এই সেটিং এর তত্ত্বের অভিযোগ সরাসরি তৃণমূল বিজেপি সেটিং এর তত্ত্বের অভিযোগ। অম্র সপ্তর্ষি প্লিজ বৈশ্বনাথ সংক্ষেপে। এই সেটিংটা না অনেকবার বলেছে, আর যতবার বলেছে মানুষ রিজেক্ট করে তৃণমূলকে জিতিয়েছে। এটা খায় না, এটা বারবার চেষ্টা করে সেটিং এর রাজনীতি, এটা খায় না, বাংলার মানুষ খায়নি। মানুষ জিতেছে বলে পঞ্চায়েত ভোটে প্রায় 60 জনের বিজেপি ভারতে নেমে গেছে, এবার আগামী শূন্যতে নেমে যাবে। আর সিপিএম বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, সিট কমে যাচ্ছে, ভোট কমে যাচ্ছে। টিভিতে ডাকেন বলে, নাহলে এদের কেউ জানে না, এদের কেউ জানে না, বিজেপিকে কেউ পাত্তা দেয় না। টিভিতে ডাকেন বলে এখানে এসে চিৎকার করে। এর বাইরে উঠে যে প্রসঙ্গটা বারবার করে উঠে আসছে, যার উত্তর খোঁজার আমরা চেষ্টা করেছিলাম, যদিও সেই প্রশ্নের সরাসরি উত্তর কারোর কাছ থেকেই পেলাম না। অর্থাৎ মূলত কি ভারসাম্যের রাজনীতি নাকি কোথাও দ্বন্দ্বের জায়গা চলে আসছে? অবশ্যই আগামী দিন সেই উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এরপর দেখুন পেজওয়ান, সঙ্গে থাকুন।